ইসরায়েলের প্রতিরক্ষা ভেঙে ইরানের হামলা, যেমনা ও হাইফায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি, তেহরান সহ বিভিন্ন শহরে পাল্টা আঘাত। ইরানকে পরাজয় স্বীকার করে চুক্তি করার আহ্বান যুক্তরাষ্ট্রের, সমঝোতা চাইলে স্থায়ীভাবে সংঘাত বন্ধ চায় তেহরান। And they are negotiating, by the way, and they want to make a deal so badly, but they're afraid to say it. এমনভাবে যুদ্ধ শেষ করতে চাই যাতে এটি আর কখনো পুনরাবৃত্তি না হয়। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। মহান স্বাধীনতা দিবসের খবর। স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধায় জাতি স্মরণ করছে ৭১-এর বীর সন্তানদের। এই মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী শাতিলা শারমিন এবং মনির হোসেন। সরাসরি প্রথমে যাচ্ছি শাতিলার কাছে। স্বাধীনতা দিবসে স্বাগতম জানাচ্ছি আমি শাতিলা শারমিন। আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মনির হোসেন। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধের যে মূল আয়োজন, সাধারণ মানুষ হচ্ছে সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে জড়ো হন ৭১-এর বীর সেনানীদের শহীদ যারা হয়েছেন, যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন, যারা মুক্তিযোদ্ধা, যারা যুদ্ধাহত, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের পদচারণায় প্রতিবার মুখর হয়ে ওঠে এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। সকাল থেকেই যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সেটি সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়। তারপরে তারেক রহমান তার মন্ত্রিপরিষদের সদস্য এবং তার দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এই দেশের যারা বিভিন্ন দেশের যারা কূটনীতিক আছেন, তারা শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের গণ্যমান্য ব্যক্তিরা। এবং শ্রদ্ধা নিবেদনের জন্য যখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই স্মৃতির মিনারকে, তখন সর্বসাধারণের পদচারণায় মুখর হয়ে উঠেছে এই প্রাঙ্গণটি। আমরা দেখছি বিভিন্ন ব্যানারে সজ্জিত হয়ে অঙ্গে লাল সবুজের যে রং, অর্থাৎ আমাদের পতাকার যে রং, সেই রংকে ধারণ করে তারা জড়ো হয়েছেন এখানে। মনির, এই যে পুরোটি সময় আমরা যতক্ষণ এখানে আছি ততক্ষণ দেখছি যে স্বাধীনতা দিবসের আজকে ৫৫ থেকে ৫৬তে পড়ল স্বাধীনতা দিবস, কিন্তু এর যে আয়োজনটা, এই আয়োজনের রং কিন্তু আসলে মলিন হয়ে যায়নি। অনুপ্রেরণার জায়গা থেকে রঙের কথা যদি একটু বলতে হয় শাতিলা, একটু আগেই আমাদের পাশ দিয়ে একটি ব্যানার নিয়ে কিছু লোক শ্রদ্ধা জানাতে যাচ্ছেন। তাদের মুখে ছিল সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই যে দেশকে ধারণ করা, সেই ধারণ করে আমরা দেখেছি উদীচী শিল্পী গোষ্ঠীর একটি দল শ্রদ্ধা জানাতে যাচ্ছেন। অর্থাৎ আপনারা এখন অবশ্যই দেখতেই পাচ্ছেন যে শ্রদ্ধা তারা জানাচ্ছেন। এই যে কারো মুখে গান, কারো মুখে সেই যে স্মৃতি, সেই স্মৃতিগুলো ধারণ করছেন। এই যে স্মৃতি আসলে কখনোই মলিন হয় না। এই স্মৃতিগুলো বারংবার উজ্জীবিত হয় এবং আমাদের যে তরুণ প্রজন্ম আছে এবং প্রজন্ম থেকে প্রজন্ম উজ্জীবিত করে। কারণ কেন, যদি সাথে একটু বলতে চাই, দেখেন একদম শিশুরা এসেছেন, কিশোরদের আমরা দেখতে পাচ্ছি, তারা ছোট্ট একটা ফুল নিয়ে এসেছেন, তাদের ব্যানার নেই, হয়তো কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোনো একটি সংগঠনের পক্ষ থেকে তারা এসেছেন। এই যে ছোট ছোট দলগুলো যারা আসছেন, তাদের আবেগের জায়গাটা কিন্তু আরো অন্যরকম। সেই আবেগের জায়গাটা কিন্তু আপনি যেই ফুল হাতে শিশুটির কথা বলছিলেন তার দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন যে আবেগটা কোথায়। কারণ তাকে কাঁধে করে একজন অভিভাবক নিয়ে এসেছেন স্মৃতির মিনারে শ্রদ্ধা জানাতেন। এই যে তার বংশ পরম্পরায় কিংবা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার যেই আয়োজন চলছে, এই আয়োজনে কখনোই আপনি এই যে আয়োজন কিংবা এই যে স্মৃতি, সেটাকে আমরা মলিন হতে দেব না। এই প্রতিজ্ঞা কিন্তু প্রতিটি বাঙালির প্রাণে রয়েছে, যে কারণে এই আয়োজন কখনোই মলিন হবে না, কখনো পুরনো হবে না। যেই দিবসই আসুক বা যেই দিনই আসুক, আমরা স্মরণ করব আমাদের সেই বীর সন্তানদের, যাদের কারণে আজকে আমরা এখানে আমরা কথা বলছি আমাদের লাল সবুজ পতাকা নিয়ে। বাংলাদেশ দেশমাতৃকা, এই দেশমাতৃকা বহুবার বহু বাঁকে সংগ্রামের ইতিহাস ধারণ করেছে।
তার সন্তানরা আত্মদান করেছে এই মাতৃভূমির জন্য, অর্থাৎ মায়ের জন্য। মার বলা হয়ে থাকে 1971 সালে যে অমানসিক বিভৎস নির্যাতন এই জাতির উপর নেমে এসেছিল, সেটি শুধুমাত্র ভূখণ্ড রক্ষার ছিল না, ছিল প্রতিটি ঘরে ঘরে মায়ের ইজ্জত রক্ষার, বোনের ইজ্জত রক্ষার এবং সর্বোপরি বসত ভিটা রক্ষার। অর্থাৎ কোনোভাবেই আর কোনো উপায় ছিল না এই জাতির আঁকড়ে ধরার যে লড়াই বলা হয় সেটি কিন্তু ঘটেছে, এবং সেই সম্বলটুকু আঁকড়ে ধরেই কিন্তু সেই যুদ্ধটা আমাদের করতে হয়েছে। আপনি যেমনটা বলছিলেন যে সম্ভ্রম হারাদের সেই সম্ভ্রম বাঁচানোর যে যুদ্ধ সেটিও করতে হয়েছে। মা হারিয়েছেন অনেকে, বোন হারিয়েছেন, ভাই হারিয়েছেন, অনেকে তাদের প্রিয় আপনজনকে হারিয়েছেন শুধুমাত্র এই শেকড়কে, এই ভূমিকে নিজের করে পাওয়ার জন্য। সেই শেকড়, সেই ভূমি কিন্তু নিজের হয়েছে, তবে তার জন্য লড়াই করতে হয়েছে দীর্ঘ 9 মাস। আর সেই লড়াইয়ে যারা শহীদ হয়েছেন, যাদেরকে হারাতে হয়েছে, সেই তাদেরকেই কিন্তু আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে এই জাতি। তারা বলছেন যে আমরা তোমাদের এখনো ভুলিনি বা ভুলবো না। আপনি দেখছেন যে কিছুক্ষণ পরপর মাইকে বাজছে সালাম সালাম হাজার সালাম লাখো শহীদ স্মরণে, অর্থাৎ যারা গিয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদের আমরা ভুলিনি, তাদের আমরা সব সময় শ্রদ্ধা ভরে স্মরণ করব। আমরা জানি যে স্মৃতিসৌধে যে আসলে আয়োজন, সেই আয়োজনের পাশাপাশি সারা বাংলাদেশেই কিন্তু আয়োজনটি চলছে, এবং এই আয়োজনের সারা বাংলাদেশে যে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে, আমরা চলে যেতে চাই বাংলাদেশের আরেক প্রান্ত, সিলেটে। সেখানে আছেন আমার সহকর্মী জয়ন্ত কুমার দাস। সিলেটে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হচ্ছে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। এই মুহূর্তে আমরা আছি সিলেট জেলা স্টেডিয়ামে। কিছুক্ষণের মধ্যেই এখানে স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা অতিথি রয়েছেন তারা ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন, এবং এই কুচকাওয়াজে সিলেট নগরীর বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন, আইন শৃঙ্খলা বাহিনীরা তো অংশগ্রহণ করবেন। আমরা দেখতে পাচ্ছি সেই সকাল 8টা থেকে কিন্তু এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন এবং তারা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণের মধ্যে কুচকাওয়াজ প্রদর্শনী অনুষ্ঠিত হবে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু অনেক বীর মুক্তিযোদ্ধারা এখানে উপস্থিত রয়েছেন। বিভাগীয় কমিশনার থেকে শুরু করে জেলা প্রশাসক থেকে শুরু করে অনেক আমন্ত্রিত অতিথি এখানে উপস্থিত আছেন, এবং এই কুচকাওয়াজ শেষে কিন্তু যারা ভালো প্রদর্শনী করতে পারবে তাদের কিন্তু পুরস্কৃত করা হবে। বিভাগীয় কমিশনার নিজে তাদের হাতে পুরস্কার তুলে দিবে। আসলে 5 আগস্টের পরে পরবর্তীত বাংলাদেশে এইবার প্রথম হচ্ছে এই কুচকাওয়াজ, কাজে অনেকটা প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। এবং সিলেট জেলা স্টেডিয়ামে আসলে এখন যদি বলি, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন, আইন শৃঙ্খলা বাহিনী অংশগ্রহণ করেছেন, এবং এই কুচকাওয়াজে যারা অংশগ্রহণ করেছেন তারা বলেছেন যে অনেকদিন পরে আবার কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে, এতে তারা ভীষণ খুশি। আমরা দেখেছি যদিও প্রচন্ড রোদ দিচ্ছে, শিক্ষার্থীরা কিন্তু সারিবদ্ধভাবে শৃঙ্খলা হয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন, এবং এই কুচকাওয়াজে শিক্ষার্থীদের পাশাপাশি বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্টের সদস্যরাও অংশগ্রহণ করছেন, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি মঞ্চ এখানে আসলে সাজিয়ে রাখা হয়েছে। শুরুতে আসলে রঙিন বেলুন উড়িয়ে এবং শান্তির প্রতীক কবুতর উড়িয়েই কিন্তু এটি শুরু করা হবে, তারপর জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হবে, এরপরই আসলে কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখানে যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তারা ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছেন। আমরা দেখেছি মহান জাতীয় সংসদের সিলেটের বেশ কয়েকটি সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। এটি মূলত জেলা প্রশাসন আয়োজন করেছেন। আমরা এই কুচকাওয়াজে রয়েছে কিছুক্ষণের মধ্যে আসলে এই কুচকাওয়াজ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সেই কুচকাওয়াজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেটি আসলে ঘোষণা দিয়েছেন। তো আসলে এই মুহূর্তে আমরা এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ। এই মুহূর্তে চলে যেতে চাই মুন্সিগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী নাসির উজ্জ্বল, তার কাছ থেকে জানবো সেখানকার খবরাখবর। স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে কিন্তু কুচকাওয়াজ অনুষ্ঠানের পরে এখন চলছে ডিসপ্লে। আপনারা দেখছেন যে কমলমতি শিশুরা কিন্তু নানা কৌশলে, নানা অঙ্গভঙ্গির মধ্য দিয়ে মহান স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরছেন, আর ছন্দের তালে তালে তারা কিন্তু কুচকাওয়াজ প্রদর্শন করছেন। এবং আপনারা জানেন যে মহান স্বাধীনতা যুদ্ধে কিন্তু মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের অনেক বড় অবদান রয়েছে, সেই অবদানের খণ্ডচিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এই আয়োজনটি ঘিরে কিন্তু মুন্সিগঞ্জ স্টেডিয়ামকে একটি বিশেষ সাজে সাজানো হয়েছে, এবং বিভিন্ন সাজের মাঝে কিন্তু ক্ষুদে শিক্ষার্থীরা অংশ নিয়েছেন, এবং জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে কিন্তু এই আয়োজনটিতে অংশ নিয়েছেন। এবং এখানে কিছুক্ষণ আগে কিন্তু জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি
এবং পুলিশ সুপার সহ অন্যরা এখানে ছিলেন এবং অভিবাদন মঞ্চে কিন্তু তারা সালাম গ্রহণ করেছেন। বিভিন্ন বাহিনীর যে বিশেষ টিম সেই ছাড়াও স্কুলের এবং কলেজের টিমগুলো কিন্তু এখানে এসছেন। তারা কিন্তু কুচকাওয়াজ প্রদর্শনের সময় তারা সালাম দিয়েছেন এবং সেই সালাম গ্রহণের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের কিন্তু এখানে ফুলের শ্রদ্ধা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং নানা অঞ্চলের মানুষ কিন্তু আপনারা দেখছেন যে স্টেডিয়ামের যে গ্যালারিতে অবস্থান করছেন এবং একটি বিদ্যালয়ের যে ডিসপ্লে প্রদর্শন শেষে কিন্তু আরেকটি বিদ্যালয় মাঠে প্রবেশ করেছে। তারা একটি ভিন্ন আঙ্গিকের ডিসপ্লে প্রদর্শন করবেন এবং এই যে ভাষা আন্দোলন, গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলনের নানা খণ্ডচিত্র কিন্তু এই ডিসপ্লেগুলোতে তুলে ধরা হয়েছে এবং এই ডিসপ্লে প্রদর্শনের আগে কিন্তু এই ক্ষুদে শিক্ষার্থীদের নানা রকম প্রশিক্ষণ এবং মহড়া হয়। তার মধ্য দিয়ে কিন্তু এই নির্বাচন করা হয়েছে কি ডিসপ্লে এখানে প্রদর্শিত হবে সেগুলো কিন্তু আজকে চূড়ান্ত দিনে জাতীয় দিবসে উপস্থাপন হচ্ছে এবং সেগুলো দেখবার জন্য কিন্তু নানা অঞ্চল থেকে সাধারণ দর্শকরাও এসছেন এবং তারা কিন্তু ভোর থেকে এই নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং মুন্সিগঞ্জের যে প্রতিটি উপজেলা টঙ্গীবাড়ি, লৌহজং, শ্রীনগর, সিরাজদি খান, গজারিয়া এই প্রত্যেক উপজেলা সদরে কিন্তু অনুষ্ঠান হচ্ছে এবং তো এই মুন্সিগঞ্জের যে খণ্ডচিত্রে মহান মুক্তিযুদ্ধের যে নানা বিষয় তুলে আনা হয়েছে। আপনারা জানেন যে 1971 সালের এই দিনটিতে যে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধের পরে যে 9 মাসের রক্তক্ষয়ী এই যুদ্ধের নানা রকম বীরত্ব গাথা, এই রক্তের বন্যা বয়ে যাওয়ার সহ নানা রকম বিষয় কিন্তু এই ডিসপ্লেগুলোতে উঠে আসছে। তো এই ছিল মুন্সিগঞ্জের এই মহান স্বাধীনতা দিবসের ডিসপ্লে অনুষ্ঠান। এখন আমরা চলে যাব সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সেখানে রয়েছেন সময় টেলিভিশনের যে সহকর্মীরা, তারা জানাবেন সাভারের সর্বশেষ পরিস্থিতি। আমরা শুনছিলাম আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন দেশের বিভিন্ন জায়গায় আসলে কিভাবে স্বাধীনতা দিবস উদযাপন করছে সেই এলাকার মানুষ এবং সেখানকার আয়োজন সম্পর্কে আমরা যাচ্ছিলাম। আসলে সারা বাংলাদেশ জুড়ে স্বাধীনতা দিবসের নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে উদযাপন। মনি যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম যে আসলে সবার কণ্ঠে বিভিন্ন স্লোগান নিয়ে ব্যানার নিয়ে আসলে সবাই শ্রদ্ধা জানাতে আসছেন। কেউ গান গেয়ে আসছেন, কেউ হয়তো শুধুমাত্র পতাকাটি হাতে নিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে ছোট একটি শিশু আসলে এসেছেন। ওই যে আপনি গান আর স্লোগানের কথা বলছেন না, কেউ নীরবে থেকেও শ্রদ্ধা জানাচ্ছেন। সেই নীরবতা কিন্তু অনেক বড় সড়ো, সেটিও আমরা দেখেছি। বিশেষ করে আমরা যখন দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমানও শ্রদ্ধা জানিয়েছেন, তখনও কিন্তু রাষ্ট্রপতি সহ প্রধানমন্ত্রী খুব নীরবে দাঁড়িয়ে কিছুক্ষণ তারা শ্রদ্ধা জানিয়েছেন। এই যে নীরবতা, এই নীরবতা আসলে সামগ্রিক যে নীরবতা, সেটা এটি আসলে একটি শ্রদ্ধার জায়গা থেকে স্মরণ করা যে জাতির, তাদেরকে যাদের বিনিময়ে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি। বিনম্র যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধার স্মরণ আসলে এই পুরো দিনটি জুড়েই চলবে এবং এই পুরো দিনটি জুড়েই আমরা বিশেষ আয়োজন নিয়ে সময় টেলিভিশনের পর্দায় থাকব। আমি শাতিলা শারমিন এবং আমার সহকর্মী মনির হোসাইন। আমরা সরাসরি ছিলাম জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসের আয়োজন নিয়ে এবং আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এবার যাচ্ছে আমাদের নিয়মিত আয়োজন আন্তর্জাতিক সময়। ইরানকে বাস্তবতা মেনে পরাজয় স্বীকার করে চুক্তিতে যেতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান বলছে বিভিন্ন পক্ষের মাধ্যমে যুক্তরাষ্ট্র আলোচনার চেষ্টা চালাচ্ছে, তবে রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে হলে স্থায়ীভাবে সংঘাত বন্ধে সম্মত হতে হবে। এদিকে সংলাপের কথা বললেও ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। জবাবে তেল আবিব ও মধ্যপ্রাচ্যে পাল্টা হামলা চালাচ্ছে IRGC। এর মধ্যেই চাবাহার অঞ্চলে একটি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। ইসরায়েলের সুরক্ষা ব্যবস্থা ভেদ করে বিভিন্ন স্থাপনায় আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। তেহরানের দাবি, ডিমোনা ও হাইফায় চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তাদের রকেট মেতুনা, দাফনা এবং নাহারিয়া এলাকায় আঘাত এনেছে।
ইসরায়েলি বিমান বাহিনী তেহরান সহ ইরানের বিভিন্ন শিল্পাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। ইরানের বেশ কিছু অস্ত্র ও ড্রোন তৈরির কারখানা লক্ষ্য করে কয়েক দফা বোমা বর্ষণের দাবি করেছে তেল আবিব। এদিকে ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলপ্রসূ আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান পরাজয় স্বীকার না করলে আরও ভয়াবহ হামলা চালানো হবে। But if Iran fails to accept the reality of the current moment, if they fail to understand that they have been defeated militarily and will continue to be, President Trump will ensure they are hit harder than they have ever been hit before. তবে মার্কিন প্রশাসনের আলোচনার দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি স্পষ্ট জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো ধরনের আলোচনাই চলছে না। তারা এখন আলোচনা বা সমঝোতার কথা বলছে। এটাই আসলে তাদের পরাজয়ের স্বীকারোক্তি। তারা কি আগে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানায়নি? তাহলে এখন কেন আলোচনার কথা বলা হচ্ছে? এখানে আসলে কোনো আলোচনা চলছে না। এদিকে যুদ্ধের কারণে থমকে গেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত থামাতে টেবিলে এখন শর্তের লড়াই। ওয়াশিংটনের 15 দফা প্রস্তাবের বিপরীতে কঠোর 5 শর্ত দিয়েছে তেহরান। গণমাধ্যম মিডল ইস্ট আইয়ের তথ্যমতে পুনরায় যুদ্ধ শুরু না করার নিশ্চয়তা চেয়েছে ইরান। সেই সঙ্গে যুদ্ধের ক্ষয়ক্ষতিও দাবি করেছে পেজেশকিয়ান প্রশাসন। এদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের পাশাপাশি হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি গণমাধ্যমের তথ্যমতে এই কাঠামো গৃহীত হলে দুই পক্ষ 1 মাসের যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে। হঠাৎ করে ইরান যুদ্ধ থেকে নিজেদের গুটিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ঠিক এমন সময়ে বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত 15 দফা শর্তের গুঞ্জন। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী 2 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই প্রস্তাব পাকিস্তান সরকারের মাধ্যমে ইরানকে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ইরানকে তার বিদ্যমান পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে ভেঙে ফেলতে হবে এবং ভবিষ্যতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে হবে। একই সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এবং 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক সংস্থার কাছে হস্তান্তর করতে হবে। নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহান সহ প্রধান পারমাণবিক স্থাপনাগুলো ভেঙে ফেলতে হবে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ইরানকে মধ্যপ্রাচ্যে প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সব ধরনের সহায়তা বন্ধ করতে হবে, যার মধ্যে অর্থায়ন ও অস্ত্র সরবরাহ রয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের এই 15 দফা প্রস্তাবের দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের সেনাবাহিনী। অন্যদিকে মিডল ইস্ট আইয়ের তথ্যমতে তেহরান স্পষ্ট করেছে তারা একতরফা ছাড় দিতে রাজি নয়। ইরান যুদ্ধ আর পুনরায় শুরু না হওয়ার নিশ্চয়তা, হরমুজ প্রণালীতে নিজেদের প্রভাব বজায় রাখা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমানোর দাবি তুলেছে। এছাড়া যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ এবং নিজেদের বিরুদ্ধে বৈরী প্রচারণা বন্ধের শর্তও দিয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের সঙ্গে আলোচনার দাবির মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে আরও সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর বিশেষিত ফোর্স 82তম এয়ারবোর্ন ডিভিশনের কয়েক হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এই সেনারা 18 ঘন্টার মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ অপারেশন, বিমানবন্দর দখল, দূতাবাস সুরক্ষা বা জরুরি উদ্ধার কার্যক্রমে অংশ নিতে পারে। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক চাপ তৈরি করার পাশাপাশি ইরানকে সম্ভাব্য আলোচনায় বাধ্য করার একটি কৌশল। দিন গড়াচ্ছে, বাড়ছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের মেয়াদকাল। প্রতিদিন পরিবর্তন হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত। একদিকে 15 দফা শান্তি আলোচনার প্রস্তাবের গুঞ্জন গণমাধ্যমে, অন্যদিকে নতুন করে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। স্থানীয় সময় মঙ্গলবার জানানো হয় 82তম এয়ারবোর্ন ডিভিশনের 2 থেকে 3 হাজার সেনাকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। এই সেনাদের মূল ঘাঁটি হবে ফোর্ট ব্রাগ, নর্থ ক্যারোলাইনা। রয়টার্সের তথ্যমতে যুক্তরাষ্ট্র আঞ্চলিক সামরিক সক্ষমতা বাড়ালেও ইরানে সেনা পাঠানোর বিষয়টি এখনও নিশ্চিত নয়। আগে থেকে মধ্যপ্রাচ্যে প্রায় 50,000 সেনা নিয়োগ করে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে এয়ারবোর্ন ডিভিশনের এই বিশেষ বাহিনী 18 ঘন্টার মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ অপারেশন, বিমানবন্দর দখল বা দূতাবাস সুরক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে।
সেনা মোতায়েনের পেছনে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যগুলো বহুমুখী বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির কথা উল্লেখ করছেন, কিন্তু একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও আক্রমণ প্রতিরোধের জন্য প্রস্তুতি বাড়ানো হচ্ছে। এই মোতায়েন কূটনৈতিক চাপ তৈরির পাশাপাশি ইরানকে সম্ভাব্য আলোচনায় বাধ্য করার একটি কৌশল বলেও ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের নতুন এই সিদ্ধান্তে রাজনৈতিক ঝুঁকিও কম নয়। মার্কিনীদের মধ্যে ইরানের সামরিক অভিযানের সমর্থন সীমিত। এই পদক্ষেপ ট্রাম্পের পূর্ব নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সংঘাত তৈরি করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ভিজিট, ওমরা ও এক্সিট ভিসাধারীদের জন্য বিশেষ সুযোগ। আইনি জটিলতা ছাড়াই ফিরতে পারবেন দেশে। 18 এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ। আবারও মহান স্বাধীনতা দিবসের খবর। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কিছুক্ষণ পর শুরু হবে কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট। যোগ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালেহী। দীর্ঘ 18 বছর পর জাতীয় প্যারেড স্কোয়ারে শুরু হচ্ছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যোগ দিবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি সালাম গ্রহণ করবেন এবং তাকে অভ্যর্থনা জানাতে এখানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যেই যে কুচকাওয়াজের মনোজ্ঞ ডিসপ্লে এখানে অনুষ্ঠিত হবে তার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনি দেখছেন যে আবার সামনে মহান স্বাধীনতা দিবস, জাতীয় দিবসের প্যারেডের যেই বিভিন্ন আনসার বাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশের নৌবাহিনী, বিমান বাহিনী সহ তাদের সম্মিলিত সশস্ত্র বাহিনীর একটি মনোজ্ঞ কুচকাওয়াজ এখানে অনুষ্ঠিত হবে এবং সেখানে মার্চ পাস্ট অনুষ্ঠিত হবে। সেই ফ্লাইপাস্টের মাধ্যমে নৌবাহিনীর মনোজ্ঞ যেই নান্দনিক কসরত তারা এখানে পরিদর্শন করবেন। ইতিমধ্যেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা তাদের আসন গ্রহণ করেছেন এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে গ্রহণ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে অনেকেই এসে সেখানে উপস্থিত হয়েছেন। দীর্ঘ 18 বছর পর মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ আবার শুরু হচ্ছে। সেই প্রথমেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সালাম গ্রহণ করবেন, তাকে সশস্ত্র সালাম দেওয়া হবে এবং এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাবেন, এখানে স্বাগত জানাবেন। এরপরে সম্মিলিত সশস্ত্র বাহিনীর মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। তারা একদিকে এই কুচকাওয়াজের মাধ্যমে বাংলাদেশের সামরিক সক্ষমতা যেমন তুলে ধরবেন, ঠিক তেমনিভাবে সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী দেশের দুর্যোগ দুর্বিপাকে সব সময় থেকে যেইভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা পালন করছে, ভবিষ্যৎ বাংলাদেশকে আরও সামনের দিকে অগ্রসর করার প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং নৌপ্রধান ইতিমধ্যে এবং 3 বাহিনীর প্রধান আসলে ইতিমধ্যে এসে এখানে উপস্থিত হয়েছেন এবং 3 বাহিনীর প্রধান হেঁটে তাদের জন্য নির্ধারিত যে আসন রয়েছে তারা সেই আসন আসলে এখন গ্রহণ করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। পাশাপাশি এইখানে যে মনোজ্ঞ যে ডিসপ্লে অনুষ্ঠিত হবে এর মাধ্যমে বাংলাদেশের যে সামরিক সক্ষমতার জানান দেওয়ার পাশাপাশি আকাশপথে মনোজ্ঞ যে অ্যারোমেটিক বিমান শো সেটি কিন্তু এখানে দেখানো হবে এবং সেটি দেখার জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং 3 বাহিনীর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ বিদেশি কূটনীতি এবং বিদেশি অনেক অতিথি কিন্তু এখানে উপস্থিত থাকবেন। সকাল 10টার সময় সেটি আসলে শুরু হওয়ার কথা রয়েছে এবং দীর্ঘ 18 বছর পর আবার নতুন করে মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এখানে আমরা ব্যাপক উচ্ছ্বাস এবং উদ্দীপনা লক্ষ্য করছি। এই ছিল আমার কাছে জাতীয় প্যারেড স্কোয়ার থেকে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম জাতীয় প্যারেড গ্রাউন্ডে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামনে নতুন হুমকি, কম উচ্চতার ও সস্তা আত্মঘাতী ড্রোন। সামরিক বিশেষজ্ঞরা বলছেন শাহেদ 136 এর মতো ড্রোনগুলো যুদ্ধের ধরনই বদলে দিচ্ছে। কম খরচে ব্যাপক আক্রমণের সক্ষমতা সম্পন্ন যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশকেও নতুন করে ভাবতে বাধ্য করেছে।
ইরানের শাহেদ 136 এর মতো ড্রোনগুলো ছোট, সস্তা এবং একবার ব্যবহারযোগ্য হলেও অত্যন্ত কার্যকর। চলমান যুদ্ধে এগুলো ক্রুজ মিসাইলের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। রাডার, দূতাবাস ও তেল গ্যাস অবকাঠামো লক্ষ্য করে হামলায় এই ড্রোন এরই মধ্যে বড় ধরনের ক্ষতি করেছে। বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোনগুলো বড় লক্ষ্যবস্তু ধ্বংস করতে না পারলেও শত শত ড্রোন একসাথে ছোড়া হলে তা প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী নৌবহরও একযোগে শতাধিক ড্রোন হামলার মুখে ঝুঁকিতে পড়তে পারে। এটাই নতুন যুদ্ধের বাস্তবতা, যেখানে সংখ্যার শক্তি প্রযুক্তিকে চ্যালেঞ্জ করছে। একটি শাহেদ ড্রোনের দাম প্রায় $35,000, কিন্তু সেটি ভূপাতিত করতে যুক্তরাষ্ট্রকে খরচ করতে হচ্ছে $10 থেকে $40 লাখ পর্যন্ত। ফলে কম খরচে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি এখন যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ড্রোন প্রযুক্তি প্রথম বিশ্বযুদ্ধে মেশিনগানের মতোই যুদ্ধের চরিত্র বদলে দিচ্ছে। ভবিষ্যতে যুদ্ধ হবে হাই লো মিক্স, অর্থাৎ উন্নত ও ব্যয়বহুল অস্ত্রের পাশাপাশি থাকবে সস্তা, সহজে উৎপাদনযোগ্য ড্রোনের ব্যাপক ব্যবহার। ইউক্রেন ও ইরান সংঘাত এই পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিতই দিচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। বিশ্বজুড়ে তীব্র হচ্ছে জ্বালানি সংকট। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে জ্বালানি রেশনিং শুরু করেছে স্লোভেনিয়া। ভারতের তেলের পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। ভারতের মহারাষ্ট্র, তেলেঙ্গানা থেকে আসাম সবখানেই পাম্পে এখন যানবাহনের দীর্ঘ সারি। ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় দেশজুড়ে তৈরি হয়েছে তীব্র সংকট। যেখানে আগে তেল নিতে সময় লাগতো মাত্র কয়েক মিনিট, এখন সেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। প্রয়োজনীয় জ্বালানির বড় অংশ আমদানি নির্ভর হওয়ায় ভারতের পাম্পগুলোতে এখন শুধুই তেল ফুরিয়ে যাওয়ার আতঙ্ক। ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে জ্বালানি রেশনিং শুরু করেছে স্লোভেনিয়া। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি আসন্ন সংকটের আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে চাহিদার অতিরিক্ত জ্বালানি কেনা। পাম্পগুলোতে তেল মজুতের হিড়িক সামাল দিতেই ব্যক্তিগত গাড়ির জন্য দিনে মাত্র 50 লিটার তেলের সীমা বেঁধে দিয়েছে সরকার। তবে সংশ্লিষ্টরা বলছেন এতে করে বাজারে চাপ আরও স্পষ্ট হয়ে উঠছে। সোমালিয়ার রাজধানী মোগাদিশুর চিত্র আরও ভয়াবহ। তেলের লিটার 65 সেন্ট থেকে বেড়ে $1.40 পৌঁছানোয় হাজারো পরিবারের জীবিকা হুমকিতে পড়েছে। সারাদিন গাড়ি চালিয়েও তেলের খরচ আর মালিককে ভাড়া দেওয়ার পর পকেটে কিছুই থাকছে না চালকদের। বাড়তি ভাড়া এড়াতে যাত্রীরা গন্তব্যে যাচ্ছেন পায়ে হেঁটে। ফলে অনেক চালক বাধ্য হয়ে তাদের যানবাহন গ্যারেজে তুলে রাখছেন। জ্বালানি বাজারের এই অস্থিরতা কেবল এক দেশের সমস্যা নয়, বরং বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থার ভঙ্গুরতাকে প্রকাশ করছে। বিশ্লেষকরা বলছেন বিশ্ববাজারের এই ধাক্কা মোকাবিলায় কৌশলগত মজুদ ব্যবহার করেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। সাধারণ মানুষ এখন শুধু দাম কমার অপেক্ষায় নেই, বরং অনিশ্চিত আগামীতে তেলের প্রাপ্যতা নিয়েই সবচেয়ে বেশি চিন্তিত তারা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ব্রিটেনের মূল্যস্ফীতির উপরও পড়তে শুরু করেছে। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতিও 3% স্থির থাকলেও সামনে বাড়ার আশঙ্কা করা হচ্ছে। চলতি বছর জানুয়ারির মতো ফেব্রুয়ারিতেও ব্রিটেনের মূল্যস্ফীতি 3% স্থির ছিল। পেট্রোলের দাম কিছুটা কমায় পোশাকের বাড়তি খরচের প্রভাব সাময়িকভাবে কমেছে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হচ্ছে না, কেননা বিশ্ববাজারে তেলের দাম এক মাসে প্রায় 50% বেড়েছে। অর্থনীতিবিদরা বলছেন এই প্রতিবেদন মূলত ইরান সংঘাতের আগের পরিস্থিতির প্রতিফলন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার আগে ব্যাংক অব ইংল্যান্ড আশা করেছিল মূল্যস্ফীতি 2% কাছাকাছি নামবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বছরের মাঝামাঝি তা 3.5% পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উন্নত অর্থনীতির মধ্যে ব্রিটেনেই মূল্যস্ফীতি সবচেয়ে বেশি। বিদ্যুৎ ও গরমের জন্য প্রাকৃতিক গ্যাসের ওপর বেশি নির্ভরশীল হওয়ায় আন্তর্জাতিক দামের ওঠানামা সরাসরি প্রভাব ফেলছে দেশটির বাজারে। ফলে বৈশ্বিক জ্বালানি সংকট ব্রিটেনের জন্য বড় ঝুঁকি হয়ে উঠছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে কিছু পদক্ষেপ নিয়েছে। তবে অর্থমন্ত্রী র্যাচেল রিভস জানান 2022 সালের মতো ব্যাপক ভর্তুকি এবার দেয়া হবে না, বরং সীমিত আকারে সহায়তা দেয়া হবে। ফলে সাধারণ মানুষের ওপর চাপ পুরোপুরি কমবে না বলেই ধারণা করা হচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বাড়তেই ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধাক্কা। রয়টার্স ইপসোস জরিপে অনুমোদন নেমে এসেছে 36%, যা দ্বিতীয় মেয়াদের সর্বনিম্ন।
রয়টার্স ইপসোসের সর্বশেষ জরিপে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন হার নেমে এসেছে 36%, যা তার দ্বিতীয় মেয়াদের সর্বনিম্ন। মাত্র এক সপ্তাহ আগেও এই হার ছিল 40%। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে জনসমর্থনে এই পতন রাজনৈতিক চাপের স্পষ্ট ইঙ্গিত। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম দ্রুত বাড়ছে। জরিপে অংশগ্রহণকারীদের মাত্র 25% জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ভূমিকার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। একইভাবে অর্থনীতি পরিচালনায় তার অনুমোদন নেমে এসেছে 29%, যা তার 2 মেয়াদের মধ্যেই সর্বনিম্ন। ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপ নিয়েও জনমত নেতিবাচক। মাত্র 35% মার্কিন নাগরিক ইরানে হামলাকে সমর্থন করেছেন, বিপরীতে 61% এর বিরোধিতা করেছেন। পাশাপাশি নতুন এক জরিপে 59% মার্কিন মনে করছেন ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ অতিরিক্ত। জরিপ অনুযায়ী 46% নাগরিক মনে করেন ইরান যুদ্ধ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রকে আরও অনিরাপদ করবে। একই সঙ্গে প্রায় 2/3 মানুষ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানোকে গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে দেখলেও যুদ্ধের কৌশল নিয়ে বিভক্তি স্পষ্ট। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠানোর প্রস্তুতি এবং তেলের দামের ঊর্ধ্বগতি সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের সামনে অর্থনীতি ও নিরাপত্তা দুই দিকেই বড় চ্যালেঞ্জ তৈরি করছে। নাদিম মারজান, সময় সংবাদ। আবারও মহান স্বাধীনতা দিবসের খবর। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হয়েছে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট। কিছুক্ষণ পর যোগ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানাতে আবারও সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী নাজমুস সালেহীর সঙ্গে। শুরু হয়েছে মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট তাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট তাদের যেই সুসজ্জিত পরিবেশনা তা শুরু হয়েছে ইতিমধ্যেই। দেখছেন যে তারা সুসজ্জিতভাবে এগিয়ে আসছে সামনের দিকে এবং হচ্ছে যে এখানে বিভিন্ন সামরিক বাহিনীর যে ইউনিটগুলো রয়েছে তারা তাদের সেই কসরতে অংশ নিয়েছেন। সুসজ্জিতভাবে একের পর এক মার্চ পাস করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একটু পরে সেই রাষ্ট্রীয় আচারে যোগ দিবেন। দেখতে পাচ্ছেন যে এই সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট একেবারে সুসজ্জিতভাবে তারা নিজেদের যেই বাহিনীর পতাকা রয়েছে তা সুসজ্জিতভাবে সামনের দিকে এগিয়ে আসছে। প্রতিটি বাহিনী আসলে তাদের যে শৃঙ্খলা, নিয়মবর্তিতা এবং তাদের যে অধ্যবসায় তা সেখানে ফুটিয়ে তুলছেন। এবং একটু পরেই আরও নান্দনিক সব ডিসপ্লে রয়েছে। সেই ডিসপ্লেতে বাংলাদেশের সামরিক যে সক্ষমতা রয়েছে তা সেখানে ফুটিয়ে তোলা হবে। এর পাশাপাশি আসলে আকাশপথে অত্যাধুনিক বিমান এবং অত্যাধুনিক যুদ্ধ বিমানের যে মহড়া সেগুলো আসলে পরিবেশন করানো হবে, যার মধ্য দিয়ে আসলে বাংলাদেশের আকাশপথের যে সক্ষমতা রয়েছে এবং নৌপথের যে সক্ষমতা রয়েছে, পাশাপাশি সামরিক বাহিনীর যেই অভিনব ও সামরিক বাহিনীর যে আধুনিক সব অস্ত্র রয়েছে সেগুলোর সমরাস্ত্র রয়েছে তারও কিন্তু এক ধরনের ডিসপ্লে এখানে হবে। বিশেষ করে আকাশপথে এখানে প্যারাট্রুপাররা জাতীয় পতাকা এবং নিজ বাহিনীর পতাকা নিয়ে তারা কিন্তু নেমে আসবে। সেই আকাশপথের নান্দনিক ডিসপ্লে যখন শুরু হবে তখন আসলে সেটি আরও এই কুচকাওয়াজের সৌন্দর্যকে আরও বহুগুণে বাড়িয়ে দিবে। প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একটু পরেই এই জাতীয় প্যারেড স্কোয়ারের অনুষ্ঠানে যোগ দিবেন। আপাতত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে আয়োজন সেই আয়োজনে তাদের তত্ত্বাবধানে কিন্তু হচ্ছে এই অনুষ্ঠান চলছে এবং এখন পর্যন্ত যতগুলো বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর সমন্বিত উদ্যোগে এইখানে শুরু হয়েছে নান্দনিক সব কসরত। সুসজ্জিত পোশাকে এগিয়ে আসছেন এবং তারা বিভিন্ন নান্দনিক সব ডিসপ্লে এখানে শো করবেন। আনসার আছে এইখানে, বিএনসিসি সহ সামরিক এবং সশস্ত্র বাহিনীর প্রতিটি ইউনিটের বিভিন্ন ইউনিটের সবাই আসলে এখানে তাদের যেই পারফরমেন্স তা এখানে তারা শো করবেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের যে দীর্ঘ পথ পরিক্রমায় এগিয়ে চলায় সেই এগিয়ে চলায় স্বাধীনতা সার্বভৌমত্বের যারা অতন্দ্র পাহারাদার, যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে পাহারা দিয়ে চলেছেন, যারা আসলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে চলেছেন, সেই সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিটের সক্ষমতা
এখানে ফুটিয়ে তোলা হবে, দেখানো হবে আসলে শান্তিতে, সমরে এবং জলস্থল এবং আকাশপথে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কতটা যোগ্যতার সঙ্গে এবং কতটা দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের আকাশপথ, নৌপথ এবং স্থলভাগকে তারা আসলে একদিকে শত্রু মুক্ত করার পাশাপাশি প্রতি ইঞ্চি মাটিকে আসলে তারা কিভাবে সার্বভৌমত্বকে তারা রক্ষা করে চলেছেন। তারা একদিকে সেগুলো হচ্ছে তারা ডিসপ্লের মাধ্যমে ফুটিয়ে তুলবেন, অন্যদিকে কিন্তু হচ্ছে দেশের যে কোনো দুর্যোগ দুর্বিপাকে দেশের পাশে থাকার যেই চিত্র, যে প্রতিশ্রুতি, তারা সেটিও কিন্তু আসলে ফুটিয়ে তোলা হবে, তেমনটি কিন্তু আমরা দেখছি। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যে কোনো দুর্যোগ দুর্বিপাকে সশস্ত্র বাহিনী যেইভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবং বাংলাদেশকে যেভাবে সামনের দিকে এগিয়ে নিতে তারা আসলে ভূমিকা পালন করছে, দীর্ঘ 18 বছর পর আবার এই কুচকাওয়াজ, মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ফিরল। এর মধ্য দিয়ে আসলে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যয় সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে আসলে সেটিকেই ফুটিয়ে তোলা হচ্ছে এবং বাংলাদেশের এই স্বাধীনতার পর দীর্ঘ প্রায় 6 দশকের যে পথ প্রক্রিয়া, এই 6 দশকের পথ চলাই বাংলাদেশের সশস্ত্র বাহিনী সামরিক শক্তিতে আসলে কতটা শক্তিশালী হয়ে উঠেছে এবং কতটা সমরে আসলে তারা কতটা যোগ্যতা সম্পন্ন হয়ে উঠেছে, সেগুলোর পরিদর্শনের পাশাপাশি আকাশপথে কিন্তু আজকে নান্দনিক অ্যারোমেটিক শো হবে, বিমান পাস্ট হবে নৌবাহিনীর এবং সেটি আসলে সেই ফ্লাই পাস্ট নান্দনিক আবহ তৈরি করবে এবং সেই বিষয়গুলো হচ্ছে যে এখানে ফুটিয়ে তোলা হবে যুদ্ধ বিমান সহ সাবমেরিন সহ বিভিন্ন ধরনের মহড়া। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ দিকে। জাতীয় প্যারেডে যার যার হর্স নেবুলায় আরোহণ করে ক্যান্টনিং এর মাধ্যমে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছেন আজকের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কুচকাওয়াজের অধিনায়ক, জেনারেল অফিসার কমান্ডিং 9 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাউথ এরিয়া, মেজর জেনারেল SM আসাদুল হক। Ladies and gentlemen, I draw your kind attention to the south of the parade ground. Mounted on the charge of horse Nebulia, the parade commander today's parade, Major General SM Asadul Haq, General Officer Commanding 9th Infantry Division, and Area Commander Sour Area is entering the parade ground on the cantering horseback. জাসদ ভাই আমাকে লড়াইয়েন না, দয়া করে প্লিজ। জাসদ ভাই আমাকে লড়াইয়েন না। রাশেদ ভাই মাফ করেন একটু, রাশেদ ভাই লড়তে পারছেন লাইভ আছে এখানে। এইমাত্র আজকের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কুচকাওয়াজের অধিনায়ক মেজর জেনারেল SM আসাদুল হক কুচকাওয়াজের উপ অধিনায়কের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজের দায়িত্ব বুঝে নিলেন। অধিনায়ক দিয়ে সেই আজকের অনুষ্ঠান শুরুর যে অনুমতি অথবা তার যে আমরা দেখছি যে মুক্তিযুদ্ধমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ আহমেদ আজম, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং তার সঙ্গে রয়েছে 3 বাহিনীর প্রধান। এখন একটু আগে যিনি RPC,
হ্যাঁ, একটু আগেই যিনি হচ্ছে এখানকার যিনি অধিনায়ক, এই আজকের প্যারেডের যিনি অধিনায়ক, তিনি ঘোড়ায় চড়ে আসলেন, তাকে স্বাগত জানানো হলো, তাকে এখান থেকে সশস্ত্র সালামের মাধ্যমে তাকে স্বাগত জানানো হলো। তারপরে সেই অধিনায়ক আসলে অনুমতি প্রার্থনা করলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী, তিন বাহিনীর প্রধান এবং মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর কাছে। শুরু হয়ে গেল এর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের। আমরা সরাসরি ছিলাম জাতীয় প্যারেড গ্রাউন্ডে। এই ছিল আমার কাছে থাকা আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সংবাদ নিয়ে যুক্ত হবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ রাব্বি। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।